তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। গুল, গুল আমার কথাটা একটু শোন। তুই লক্ষ্মী মেয়ে, আমার কথাটা শোন না। দেখ দেখ, সারাটা দিন পেটে একটু দানা পানি কিচ্ছু পড়েনি, একটু কিছু মুখে দে না রে, দে না মুখে। না চাচি, আমি কিছু খেতে পারবো না, আমার গলা দিয়ে কিছু নামবে না। গুল, এত অবুঝোস নে। দেখ, যে যাবার সে তো চলেই গেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে তুই নিজেই তো বেশি দিন বাঁচবি না। আমি কি নিয়ে বাঁচবো চাচি? আমার বেঁচে থেকে কি লাভ? আমার তো বাঁচার কোনো আশাই আর নেই। এমন কথা বলতে নেই গুল, তারপরেও মানুষ কি বেঁচে থাকতে হয়? মানুষ বেঁচে থাকে। এই আমাকে দেখ, আমি বেঁচে আছি না। চাচি, আমার কপালে এই লেখা ছিল। একটু শান্ত হ গুল, তুই এমন করিস না। দেখ, তুই এমন করলে বাড়িতে ভাসুর শ্বশুর ওনারা আছেন, কি মনে করবেন বলতো? চাচি, আমি নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছি না, আমি মরে যাবো। আমি আর গুল, একটু শান্ত হ লক্ষ্মী আমার, এত অবুঝোস নে। ও আমি আগেই বুঝেছিলাম যে সে আর বেঁচে নেই। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করতে চাও না, তাই আমি বলিনি। কি করে বুঝলে? তুমি কি গণৎকার? এটা বুঝতে গণৎকার হওয়া লাগে না। যে মানুষ এতদিন ধরে নিখোঁজ, যার কোনো খবর বার্তা নেই, সে যে আর বেঁচে নেই সেটা সহজেই বোঝা যায়। না, বোঝা যায় না, কারণ দীর্ঘদিন নিখোঁজ থাকার পরেও মানুষ বাড়ি ফিরে এসেছে, আর এমন উদাহরণ অনেক আছে। সেটা এমনি এমনি যদি কেউ যায় সেক্ষেত্রে, যাকে পুলিশ ধরে নিয়ে যায় আর নিখোঁজ হয় সে আর ফেরত আসে না। বাহ বাহ, তোমার বুদ্ধির তারিফ না করে আমি পারছি না। তা এত বুদ্ধি ভালো কাজের সময় কোথা থাকে বলো তো? এই জন্যই না আমি বলতে চাইনি, আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। বিশ্বাস করিনি আমি সে কথা তোমাকে কি বলেছি? আমি শুধু বলতে চেয়েছি অসৎ কাজ আর কথাবার্তায় তোমার যত সব বুদ্ধি খোলে, সৎ কাজের সময় খোলে না। যাকে শোনো, তুমি কিন্তু অতটা মাখামাখি করতে যেও না, যা পারে ওরাই করুক, তোমার কি দরকার? তাই বলে নিজের ভাইয়ের কাজে আমি যাব না? পাঁচজনে শুনলে কি বলবে? আরে ধুরু, রাখো তো পাঁচজন। সেই তো মরলো, কদিন আগে যদি মরতো। হামিদা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলেছি, কদিন আগে মরলে তোমার চাকরিটা অন্তত যেত না। নিজের ভাইয়ের মৃত্যুর বিনিময়ে চাকরি? আমি চাই না, আমি চাই না সে চাকরি। এবার এবার কি হলো? এবার তো তোমার ভাইও গেল, চাকরিটাও গেল। চাকরি চলে গেছে তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার ভাইটা যে চলে গেছে সেটাই আমার দুঃখ। তুমি তো শুধু চিরদিন ভাই ভাই করে গেলে, আর তোমার ভাইরা কত যে তোমার কথা ভাবে তা আমার জানা আছে। ভাবে না যে, সে কথা তুমি কি করে জানলে? আমি সবই জানি, সবই বুঝি, বোঝো না শুধু তুমি। দেখো আমিরা, দয়া করে তোমার চিন্তা ভাবনা তুমি তোমার কাছেই রাখো। আমি যা বুঝি না তা আমাকে বোঝাতে এসো না। আমার কথা তুমি কবে শুনেছো? আমার কথা যদি শুনতে তাহলে আজকে এ দশা হতো না। শহরে কত ভালো ছিলাম, মেয়েটা ভালো ইংরেজি স্কুলে পড়তো, কত স্বপ্ন ছিল, কত স্বপ্ন দেখেছিলাম আমি, সব স্বপ্ন এখন ভেঙে চুরে শেষ হয়ে গেল। কতবার বলেছিলাম আমি তোমাকে, এত ভাই ভাই করে নিজের মাথাটা নষ্ট করো না। কেউ যেন জানতে না পারে সুলতানের ব্যাপারে। কে শুনে কার কথা? ভাইয়ের দরদে একদম প্রাণটা পুরো কেঁদে উঠলো। হামিদা, তুমি কি চুপ করবে?
বাড়িতে আজ এমন একটা অবস্থা, আর তুমি তার মধ্যে। ও, আমি খারাপ আর ওদিকে যে তোমার মেজু ভাইয়ের বউ ভিনদেশি ছেলেটার সাথে রঙ্গ তামাশা করছে সেটা কিছু না। গ্রামের সব লোকেরা ছিছি করছে। আমি তো নিচু পরিবারের মেয়ে, আর উঁচু পরিবারের মেয়েরা যে এরকম হয় তা তো আমার জানা ছিল না। অমিতা, আস্তে কথা বলো, সবাই শুনতে পাবে। পেলে পাক, যার জন্য আজ আমার এই অবস্থা, আর তার বউ প্রেম করে বেড়াবে আর আমি চুপ করে থাকবো? অমিতা, তুমি কিন্তু আমার ধৈর্যের সীমানা পার করে যাচ্ছ। আমি বলছি তুমি চুপ করো। চুপ করবো না। আমার সংসার যাদের জন্য শেষ হয়েছে তাদেরকে আমি এমনি এমনি ছেড়ে দিব? আমার যে ক্ষতি করেছে তাদেরকে আমি ছাড়বো না। আমার ক্ষতি করে কেউ ভালো থাকতে পারবে না। সুলতান মরেছে, আমি খুশি হয়েছি। এবারে সব কটা একে একে মরবে, মরার পর একে একে সব কটা দুজকে যাবে, তখন আমি খুশি হব। তোমার মুখে কিছু আটকায় না, না? মুখে যা আসে তাই বলো। আজ তুমি এই কথা বলে প্রমাণ করে দিলে তুমি সত্যিকার অর্থেই একটা নিচু পরিবারের মেয়ে। হ্যাঁ, আমি নিচু পরিবারের মেয়ে, তোমাদের মতো উঁচু পরিবারের মেয়ে হতে চাই না। মারো, আরো মারো, মেয়েরে আমার মুখ বন্ধ করতে পারবে না। কোথায় কোথায় খালি গায়ে হাত তুলো, গায়ে হাত তুলো, বুঝি তোমাদের উঁচু পরিবারের শিক্ষা। একদম চুপ। একটা কথা বললে এখানে মেরে ফেলে দেবো। আমার মাথার গরম করাস না। আল্লাহর দোহাই লাগে তুই চুপ কর, আর তা না হলে আজ কিন্তু একটা অঘটন ঘটে যাবে। শালা শয়তানি, ডাইনি, মর তুই। খবর পাওয়া গেছে? মিজানের খবর পাওয়া গেছে? হ্যাঁ বাবু, অবশেষে অনেক চেষ্টা তদবিরের পরে মিজানের সংবাদ সংগ্রহ আমি করতে পেরেছি। সে এখন কি করছে? কোথায় আছে সে? দোলা ভাই, সে এখন কি করছে, কোথায় আছে, এটা ভেবে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। কেন? কি করেছে মিজান? কিছু করেনি বাবু। এখান থেকে অনেক দূরে নয়নতারা গ্রাম, সেই গ্রামে মহর আলী কবিরাজ নামে এক কবিরাজ আছে। তার কাছে আমাদের মিজান কবিরাজি শিখছে এবং সে ওই বাড়িতেই আছে। মিজান কবিরাজি শিখছে? কেন? ব্যাপারটা তো আমিও বুঝতে পারছি না দোলা ভাই। বাড়িতে বলে গেল সে টাঙ্গাইল যাচ্ছে শাড়ি আনার জন্য, অথচ সে সেখানে না যে চলে গেল কবিরাজি শিখতে সে নয়নতারা গ্রামে। ব্যাপারটা তো বেশ বুলবুলে মনে হচ্ছে। তুমি ঠিক মতো খবর পেয়েছো তো? দোলা ভাই, আমি ঠিক খবরই পেয়েছি। যে লোকে আমার এই খবর দিয়েছে সে নিজে চোখে দেখে এসেছে। তাই বলে সে এতদিন ধরে বাড়িঘর ছেড়ে ওখানে গিয়ে পড়ে থাকবে? এ কেমন কথা? কারণ আছে বুবু, কারণ আছে। সে খবর আমি পেয়েছি। কারণ আছে মানে? কি কারণ? ব্যাপারটা একটু খুলে বলো না। তাহলে শোনেন বলছি। ওই যে মেয়ের সঙ্গে মিজানের বিয়ে ঠিক হয়েছিল না, সেই মেয়েটি ওই মোহর আলী কবিরাজের বাড়িতে, এবং সে মোহর আলী কবিরাজের পুত্রবধূ। তার মানে মিজান ওই মেয়েটার জন্যই? আমার তো তাই মনে হয় দোলা ভাই। তা কি করে সম্ভব? একটা বিবাহিত মেয়ের জন্য মিজান গিয়ে ওখানে পড়ে থাকবে, এটা কেমন কথা? ওই মেয়েটির স্বামী মারা গেছে, এখন সে বিধবা বুবু। তবা তবা, এতটা অধপতন হয়েছে মিজানের? এবার কি হবে? কি আবার হবে? ঘাট ধরে ওকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি বেঁচে থাকতে এসব কেলেঙ্কারি কিছুতেই হতে দেবো না। আমার কথা যদি না শোনে তাহলে ওকে আমি ত্যায্য পুত্র করবো বলে দিলাম। দোলা ভাই, আপনি মাথা গরম করবেন না তো। এ সমস্ত সবই তো শোনা কথা। আগে ব্যাপারটা কি সেটা তো জানা দরকার। হ্যাঁ, দয়া করে তোমরা তাড়াতাড়ি যাও ওখানে, আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসো। আর যদি এইসব কথা সত্যি হয় তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, যদি সত্যি হয় তখন না হয় অন্যরকম ভাবা যাবে। দুলা ভাই, বুঝছেন না কেন? একটা মাত্র ছেলে আপনার, তার মনের অবস্থা তো বুঝতে হবে। চলে আমরা দুজন যে দেখে আসি ব্যাপারটা কি। এসব ব্যাপার যদি এখানে রয়ে যায় কারোর কাছে মুখ দেখাতে পারবো না। এই জন্য তো মাথা গরম করা যাবে না দুলা ভাই। যা করার মাথা ঠান্ডা রেখে ভেবে চিন্তে করতে হবে। হ্যাঁ, তোমার কথাই ঠিক। চলো কাল পরশু দুজনে মিলে যাই। আচ্ছা।
করছো এখানে? না মানে এই তো না মানে যে কি, এখানে দাঁড়িয়ে কি অসভ্যতা করছো? ভাইজান, আপনি কিন্তু আমাকে ভুল ভাবছেন। আমি এতদিন তোমাকে ভুল ভেবেছিলাম, কিন্তু আর ভাবছি না। তার মানে গ্রামের লোকের এতদিন যা ভাবছিল তা সবই ঠিক। ভাইজান, আপনি কিন্তু আপনার অধিকারের সীমা লঙ্ঘন করছেন। আমি আমার অধিকারের সীমানা লঙ্ঘন করছি? শালা কুকুরের বাচ্চা! চল চল আমার সঙ্গে। কই যাব? কই নিয়ে যাবেন আমাকে? একদম চুপ, তো কথা বলবি তো এখানে মেরে তোকে কবর দিয়ে যাবো। ভালো চাষটা আমার সঙ্গে চল, চল আমার সঙ্গে। আমি জামা ছাড়ুন, আমি যাচ্ছি। কি হয়েছে বলুন। এই ওখানে অন্ধকারে দাঁড়িয়ে বাড়ির মেয়ে ছেলেদের উকি মেরে দেখতে তো লজ্জা করে না? আমি উকি মারছিলাম না, আমি ওখানে দেখছিলাম। চুপ, একদম চুপ! সারা নোংরাম পুরুষ মানুষ থাকার, তোর বাপ মা তোকে কোনো শিক্ষা দেয়নি? দেখুন, আপনি আমাকে যা খুশি বলুন, আমার বাবা মা তুলে কোনো কথা বলবেন না। আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে তা তো দেখতেই পাচ্ছি। অন্যের বাড়িতে উকি মারা, পরের বিধবা স্ত্রীর দিকে কুনজর দেওয়া, এই কতদিন ধরে চলছে রে? কতদিন ধরে চলছে? আমার ভাইয়ের বউ কি তোর এই প্রেমের প্রস্তাবে সাড়া দিয়েছে? সব নষ্ট মেয়ে ছেলে কথা। একদম চুপ। বেশি কথা বললে কিন্তু পিড়িতে একদম উগলে উঠেছে না? একদম উতলে পড়ছে। তোকে মারবো, তারপর ওটাকে মারবো, তারপর দুটোকে একসঙ্গে কবর দেবো। তুই আমার আব্বা আম্মাকে অনেক বোকা বানিয়েছিস, আমাকে পারবি না। একটা কথা কান খাড়া করে শুনে রাখ, সবে মাত্র আমার ভাই মারা গেছে, তাই আমি আমার আব্বা আম্মাকে তোর মতো ইতরের নোংরামোর খবর দিয়ে ব্যস্ত করতে চাচ্ছি না। যদি জানে বাঁচতে চাস, তাহলে কাল সকালে সূর্য ওঠার আগেই এই গ্রাম ছেড়ে চলে যাবি। যদি কাল সকালে আমি তোকে দেখি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা মনে রাখিস। আপনি আমাকে ভুল বুঝলেন ভাইজান, কিন্তু আমি কালকে যাব না। গুলবদনকে এই অবস্থায় ফেলে রেখে আমি কিছুতেই এ বাড়ি ছেড়ে যাব না। এতে যদি আপনি আমাকে মেরেও ফেলেন, আমি মরতে রাজি। বেড তো নিচে সময় যখন পাওয়া গেছে তখন 40টা করতে আর কোনো অসুবিধা নেই। আপনি তাহলে বলে দিন আমাদের কি করতে হবে, আমরা তার ব্যবস্থা করে ফেলি। কবিরাজ সাহেব জ্ঞানী মানুষ, 40টা সম্বন্ধে উনি ভালো জানে। আমি আবার আলাদা করে কি বলবো? আমার তো মনের অবস্থা বিশেষ ভালো নেই ইমাম সাহেব। আপনি ওদের সঙ্গে যদি একটু আলাপ করে সব ঠিক করে নিতেন। জোয়ান ছেলে গত হলে মনের অবস্থা যে ভালো থাকে না সেটা আমি বুঝি। আপনি কোনো চিন্তা করবেন না কবিরাজ সাহেব, কাজ যাতে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় আমি সর্বাত্মক সহযোগিতা করব। তাহলে তো আর চিন্তার কিছু রইল না। আপনি যেমন যেমন বলবেন আমরা ঠিক তেমন তেমন আয়োজন করে ফেলব। হ্যাঁ, আমরা সবাই মিলে কাজ করলে কোনো অসুবিধা হবে না। সবার আগে হিসেব করতে হবে মৃত্যুর 40 দিন কবে হচ্ছে। আমাদের হিসেব অনুযায়ী কালই তো 40 দিন হচ্ছে। তাহলে তো হাতে আর একদম সময় নেই, কালকে 40 আয়োজন করতে হবে। তাই করেন ইমাম সাহেব, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করেন। তাহলে আমি এখন আসি কবিরাজ সাহেব, বিকালে নয় আরেকবার আসবো। ঠিক আছে সুলেমান, তোমরা ইমাম সাহেবকে পৌঁছে দিয়ে এসো। জি আপনার আসুন। আসসালাম। তুমি কি বলছো অন্তরা? তুমি চলে গেলে আমাদের বাচ্চার কি হবে? ও তো কোনো দোষ করেনি। মা ছাড়া বাচ্চার কি হয় বোঝো? ওর দিকে তাকিয়ে দেখো, এরপরও তোমার মরতে ইচ্ছে করবে? যদি তাই হয় তাহলে ওকে আগে মেরে যা খুশি করো। চুপ করো, চুপ করো তুমি। এসব কথা ভুলেও মুখে আনবে না। ও ছাড়া আমার আর কে আছে? ওকে ফেলে যে আমি মরেও শান্তি পাবো না।
অমন আনমনা হয়ে কি ভাবছেন আব্বা? না, কিছু না। আব্বা, আমার কথা শুনুন। আমি তো আপনার ছেলেরই মতো। আপনি অতটা ভেঙে পড়বেন না। সুলতান নেই তাতে কি হয়েছে, আমরা তো আছি। কত আশা করে আমি আমার ছেলেদের শহরে রেখে পড়াশোনা করিয়েছি, এক নিমেষে সব ধূলিসাৎ হয়ে গেল। যা ওভাবে বলছেন কেন আব্বা? ভাগ্যের ওপর তো কারো হাত নেই, তাই অতটা নিরাশ হলেও চলবে না। তুমি ঠিকই বলেছো মিজান। আসলে বাপ মায়ের মন তো, তাই প্রবোধ মানে না। এই যে সুলেমান, চলে যাচ্ছ কেন? এসো এসো, কিছু বলবে? আব্বা, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। কিন্তু বাইরের লোকের সামনে তো। ওকে বাইরের লোক বলছো কেন? ও তো এখন আমাদের ঘরের ছেলে। ঘরের ছেলে হলেই তো আর কেউ কেউ ঘরের ছেলে হয়ে যায় না। ইয়ে আব্বা, আমি একটু আসি, পরে এসে কথা বলবো। তুমি মিজানকে ভুল বুঝছো সুলেমান। মিজান সত্যিই খুব ভালো ছিল। বাইরেরটা দেখে কারো ভেতরটা আন্দাজ করা যায় না আব্বা। সুন্দর চেহারা আড়ালেও অনেক কুৎসিত মন থাকে। তা থাকে, কিন্তু মিজান সেরকম নয়। মিজান সত্যিই খুব ভালো ছেলে। তাছাড়া শিক্ষা দীক্ষা আদব কায়দা সবকিছুতে ও অনেক এগিয়ে। এত অল্প দিনের মধ্যে আপনি ওকে চিনে উঠতে পারেনি আব্বা। ও আসলে না আসলে আমি ওকে ঠিক চিনেছি। মানুষ চিনতে আমার খুব ভুল হয়। কিন্তু আব্বা, তোমার মায়ের ধারণা তোমার ভাই মিজানের সঙ্গে ওর চেহারার অনেক মিল। তাছাড়া নামও তো একই, তাই আমরা ওকে অনেক ভালোবেসে ফেলেছি তা কিন্তু নয়। ওর চাল চলন আচার ব্যবহার এগুলো দিয়ে ও আমাদেরকে মুগ্ধ করেছে, ও আমাদেরকে আপন করে নিয়েছে। আর ওর মায়া ভরা চোখ দুটো দেখেছ? এই ছেলে কখনো খারাপ কাজ করতে পারে না। আর ওকে দেখলেই বোঝা যায় যে সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ও লেখাপড়া জানে। এরকম ছেলে সত্যিই মেলা ভার। ছেলেটা চতুরতা করে আব্বা আম্মাকে একদম বশে এনে ফেলেছে। যাই হোক, আব্বা আম্মা এখন সুলতানের শোকে খুবই ভেঙে পড়েছেন। এই সময় মিজানের কথা বলে তাদেরকে নতুন করে উদ্বিগ্ন করে তুলতে চাই না। তবে আমাকে তো বলতেই হবে, বাড়িতে অসামাজিক কাজ চলতে দিতে পারি না। এদিন মোহর আলী খুব তহম বিদম্বি করলো। হ্যাঁ, থানায় যাবে, নালিশ করবে, হ্যান করে গা ত্যান করে গা। কি করলো? কিছুই করতে পারলো না। আরে ওসব ছাড়ো তো, ওরকম হম্বি তম্বি সবাই করে। আমার বিরুদ্ধে কিছু করাটা অত সোজা না। মেজ মল্লিক কত কাঁচা কাজ করে না। আমি তো জানি ওর ওই হম্বিতম্বি সার। ওই কথায় বলে শূন্য কলস বাজে বেশি, ওই খোঁড়া ডেকি শব্দ বেশি। তা যা বলেছো তর্ক। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছেন মল্লিক মশাই, লোকটাকে কিছুতেই নত করা গেল না। আরে যাবে যাবে, আজ না হোক কাল মোহর আলী এসে আমার পায়ের সামনে মাথা নত করে দাঁড়াবে। তবে এ কথা মানতে হবে, লোকটা অত্যন্ত জেদি, ভাঙবে তবু মচ খাবে না। আর কটা দিন সবুর করো। মোহর আলীর গুমর যদি আমি ভাঙতে না পারি, তাহলে আমি মল্লিক সাহেবই না। সে কি আর আমি জানি না? আপনি পারেন না এমন কাজ কি জগতে আছে? তবে বড় মাছ তো একটু খেলিয়ে খেলিয়ে ডাঙায় তুলতে হবে। মোহর আলীকে আমি লেজেই খেলাচ্ছি। একটু সুযোগ পেলে এক টানে ওকে ডাঙায় তুলে ফেলবো, তখন ছটফটিয়ে মরবে। আমি তো সেদিনের অপেক্ষাতেই আছি। ওই বেটার একটা উচিত শিক্ষা হওয়া চাই চাই। বারে বারে তুমি টান মেরে যাও। এবার আমার পালা।
কর্তা 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 দারুণ একটা খবর আছে কর্তা, শুনলে আপনারা দুজনে খুশিতে উৎফুল্ল হয়ে যাবে। ওরে বেটা আগে খবরটা বল, উৎকণ্ঠা রাখিস না তো। আরে আমাদের ওই শত্রু শিবিরের একজন খতম হয়ে গেছে। মানে কি বলতে চাইছিস তুই? একটু খুলে বল না। শত্রু শিবির মানে? সুলতান মারা গেছে। কি বলছিস কেষ্টা? খবরটা সত্যি তো? তাহলে আর বলছে কি কর্তা, ওই মোহর কবিরাজের বাড়িতে সুলতানের 40-এর আয়োজন চলছে। তাই নাকি? তা কিভাবে মারা গেল সুলতান? শুনলাম পুলিশের গুলিতে মরেছে। বাহ, এটা তো জবর খবর। তাহলে ধ্বংসের সূত্রপাত শুরু হলো, কি বলেন মল্লিক মশাই? ধ্বংসের সবে তো শুরু, এখনো অনেক ধ্বংসের বাকি। এ তো মোটেও ভালো কথা নয়। সে একটা ভিনদেশি অজানা অচেনা ছেলে, আর ও হচ্ছে আমাদের বাড়ির বউ, ঘরের লক্ষ্মী। না না না, এরকম করা তো তার মোটেই সাজে না। তাহলে আপনি বলুন কাকা, সব জেনে বুঝে কি আমি চুপচাপ থাকতে পারি? না না, তা থাকবে কেন? কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি, তুমি আমার কাছে এসছো, এ কথা তো তুমি তোমার বাবাকে বলতে পারো। তিনি যা ভালো মনে করবেন তাই করবেন। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।